স্কার্ফ ওনাদেরকেও রেখেছে, স্কার্ফ ছাড়াও মেয়েদেরকে এখানে তারা প্যানেলের ভিতরে রেখে প্রমাণ করেছে যে আমরা সকলের। কিন্তু তাদেরকে একদল মানুষ ট্যাগিং দিয়ে তাদেরকে শুধুমাত্র ধর্মীয় ট্যাগের মধ্যে রেখে ওই ধর্মের বাহিরে যে সকল মানুষগুলো স্বাধীনভাবে চলতে চায় তাদের কাছে শিবিরকে একটি ব্যতিক্রমী সংগঠন হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। এবং এটা করে কিন্তু বিগত দিনে অনেক সময় অনেকে সফলতাও পেয়েছে। সেরকম শিবির জেতার সম্ভাবনা না থাকতো তাহলে ছাত্রদল সেখানে বর্জন করতো না, এটা আপনার সিগন্যাল। এবং এই প্রভাবটা যেমন বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে পড়বে, জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে। জনগণ বলবে যে মেধাবীরা যাদেরকে মূল্যায়ন করেছে আমরাও দেখি তাদেরকে একটু মূল্যায়ন করা যায় কিনা। সেক্ষেত্রে জামাতকে আরো সিরিয়াসলি কাজ করতে হবে। কারো ঝাপ ভাঙবেন না, কারো দোকানে হামলা করবেন না, কোনো মানুষকে নির্যাতন করবেন না, চাঁদা তুলবেন না, সন্ত্রাসের বিপক্ষে থাকবেন, সৎ লোকের পাশে থাকবেন, মাহফিল গুলোকে প্রোটেকশন দিবেন, দিন দরবেশী মানুষদের সাথে থাকবেন। ইসলামপন্থী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আপনি স্বার্থের কাজে ব্যবহার না করে তাদের কাজগুলোকে প্রাধান্য দিবেন, তাইলেই আপনি জনপ্রিয়তা থাকতে পারবেন। আমার মনে হচ্ছে সেখান থেকে অনেকাংশে তারা বের হয়ে গিয়েছে, যেটা তাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। শিবির দুইটা কারণে জনপ্রিয় হয়েছে। এক, তারা গত 16 বছরে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের মানুষদেরকে হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আর একটা হচ্ছে গত 1 বছর যখন উন্মুক্তভাবে তারা কাজ করছে তখন তারা ঘরে বসে নাই, টেন্ডারবাজির মধ্যে নাই, সন্ত্রাসীর মধ্যে নাই, চাঁদাবাজির মধ্যে নাই। তারা ছাত্রছাত্রীদের হৃদয় জয় করার চেষ্টা করছে। তারা ফুড ফেস্টিভ্যাল করে, তারা ইফতার মাহফিল করে, তারা গানের আয়োজন করে, তারা আপনার ওই যে কি বলে রমজান মাসে কিয়ামুল লাইল করে, তারা ছাত্রীদেরকে গিফট দেয়, মনে মনে ফিল্টার দেয়। এগুলো তো শিক্ষার্থী বান্ধব কাজ। এই কাজগুলো ফুড ফেস্টিভ্যাল করে, এগুলা ছাত্রছাত্রীদেরকে অনেক হৃদয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছে। ছাত্রীদের একটা ভীতি ছিল, মানে নারীদের একটা ভীতি ছিল, ছাত্রীদের একটা ভীতি ছিল। ইভেন আমি যদি বলি যে আমার নিজেরও একটা ভীতি ছিল যে জামাত যদি ক্ষমতায় আসে বা শিবির এরকম মেয়েদেরকে এভাবে চালাবে। কিন্তু আমরা দেখেছি আশ্চর্যজনক ভাবে সেই ঢাকা ইউনিভার্সিটি রেকর্ড ব্রেক করলো ছাত্রীদের ভোটে। তো সবাই নিশ্চয়ই হিজাব পরে না তারা। এটা জামাত শিবিরের উপরে এক ধরনের মিথ্যাচার এবং জুলুম। আমি মনে করি এটার কোনো সুযোগই নেই। যদি সুযোগ থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, এখানে যে কেউ এসেই আপনাকে যা ইচ্ছা তাই বুঝাবে আর আপনি ভোট দিয়ে দিবেন, এমনটা নয়। ছাত্র শিবির এখানে তাদের কর্মের মাধ্যমেই জয়যুক্ত হয়েছে, তাদের আচার ব্যবহারের মাধ্যমেই। আর একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে মিলাতে যাবেন না। বাংলাদেশ বাংলাদেশ। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গান করে গান করবে, নাচে নাচবে, নামাজ পড়ে নামাজ পড়বে, স্কাপ পরে স্কাপ পড়বে, যার যেভাবে ইচ্ছে সেভাবে চলবে। শিবির এগুলো দেখার জন্য, লাঠি পেটার কথার জন্য তো এখানে ক্ষমতায় আসে নাই। শিবিরের অনেক কাজ আছে, তারা তাদের দাওয়াতি কাজ করবে, তারা তাদের সাংগঠনিক কাজ করবে, তারা ছাত্রছাত্রীদের উপকার হয় এরকম কাজ করবে, সভা করবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে, টকশো করবে, তারা শিক্ষার্থী বান্ধব একাডেমিক প্রোগ্রাম করবে, শিক্ষা নিয়ে, দেশ নিয়ে, 24 নিয়ে, 71 নিয়ে তারা বিভিন্ন আয়োজন করবে। এটাই তো দরকার। অতএব এইটা তারা করছে বিদায় তাদেরকে মানুষ পছন্দ করছে। শিবির কি তাদের মানে তাদের আগের ইতিহাস, পূর্বপুরুষের ইতিহাস, সেটা কি তারা মুছে ফেলতে পারবে? যেমন গতকালকে আমরা দেখলাম যে তারা রায়ের বাজারে কবর জিয়ারত করে, বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করে তারা শুরু করেছে 24-এর। আমার জানা মতে শিবিরের পূর্বপুরুষ আর বর্তমান পুরুষ নাই। শিবির সূচনা লগ্ন থেকেই একটা ব্যতিক্রমী সংগঠন, যারা সম্পূর্ণ স্বাধীনভাবে এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। তবে যুগের পরিবর্তনে, দেশের পরিবর্তনে বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের সামনে আসবে, করবে। এখন যেটা করছে আগামী 20 বছর পর এটাই করবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই। 20 বছর পর আরো তাদেরকে নতুনত্ব নিয়ে আসতে হতে পারে। কিন্তু শিবির সবসময় ট্যালেন্টদেরকে মূল্যায়ন করেছে, তারা সবসময় জিনিয়াস প্রোগ্রামগুলো করেছে, তারা সবসময় মেধার মূল্যায়ন করেছে, কুইজের আয়োজন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এগুলো করেই থাকে। আর তারা তো তাদের স্বকীয়তা নষ্ট করে নাই। শহীদদের জায়গায় যাবে, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের কাছেও গিয়েছে, রায়ের বাজারেও সেখানে গণহত্যার সেই আপনার কি বলে সেখানেও গিয়ে মোনাজাত করে রেখে এসেছে। আবার তারা তাদের সাবেক যে ভিপি যারা ছিলেন, নুরুল হক নূর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, মান্না সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছেন। এভাবে করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তো তাদের মূল এজেন্ডার ভিতরেই এবং নির্বাচনের মধ্যেই তাদের সামষ্টিক পিপলদেরকে রেখেছে, বিভিন্ন ধর্মগোষ্ঠীর পিপলদেরকে তাদের এই আপনার প্যানেলের মধ্যে রেখেছে। স্কার্ফ ওনাদেরকেও রেখেছে, স্কার্ফ ছাড়াও মেয়েদেরকে এখানে তারা প্যানেলের ভিতরে রেখে প্রমাণ করেছে যে আমরা সকলের। কিন্তু তাদেরকে একদল মানুষ ট্যাগিং দিয়ে
তাদেরকে শুধুমাত্র ধর্মীয় ট্যাগের মধ্যে রেখে ওই ধর্মের বাহিরে যে সকল মানুষগুলো স্বাধীনভাবে চলতে চায় তাদের কাছে শিবিরকে একটি ব্যতিক্রমী সংগঠন হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে, এবং এটা করে কিন্তু বিগত দিনে অনেক সময় অনেকে সফলতাও পেয়েছে। সে কারণে তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার। কিন্তু আসলে শিবির বাড়ি একটি মডার্ন সংগঠনের নাম, শিবির বাড়ি একটি আদর্শিক ব্যক্তি এবং অর্গানাইজেশনের নাম। আপনার কাছে শেষ দুটো প্রশ্ন, যদিও আপনি ক্যাম্পেইনে আছেন আপনার এলাকায়। একটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরে এই নাটকীয়তা শেষ কোথায় হবে বলে আপনি মনে করেন, এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে সারা দেশে যেগুলো রাকসু চাকসু, এগুলোর রেজাল্টও কি একই রকম মানে আশ্চর্যজনক ভাবে বা চমকানোর মতো কোনো ঘটনা ঘটবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনে কি ধরনের প্রভাব, মানে এটা দিয়ে আমরা জাতীয় নির্বাচনটাকে বিচার করতে পারবো না? আমি যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে গিয়েছে, বাংলাদেশের যে কোনো কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে এখন যতগুলো নির্বাচন হবে, যদি সেটা দুর্বৃত্তায়ন, সন্ত্রাস না হয়, তাহলে ছাত্র শিবিরই বা তাদের ভাবাপন্ন প্যানেলই জয়যুক্ত হবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ এই যে যদি জাকসু সেরকম শিবির জেতার সম্ভাবনা না থাকতো, তাহলে ছাত্রদল সেখানে বর্জন করতো না, এটা আপনার সিগন্যাল। এবং এই প্রভাবটা যেমন বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে পড়বে, জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে। জনগণ বলবে যে মেধাবীরা যাদেরকে মূল্যায়ন করেছে, আমরাও দেখি তাদেরকে একটু মূল্যায়ন করা যায় কিনা। সেক্ষেত্রে জামাতকে আরো সিরিয়াসলি কাজ করতে হবে, মাঠে ময়দানে বেশি বেশি জনবান্ধব, জনগণের কাছে যাওয়ার মতো যে সকল কাজ, যেটা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অভূতপূর্বভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেই জায়গায় তিনি যদি অব্যাহত রাখতে পারেন ওই কাজের বিনিময়ে, তাহলে এটার প্রভাব নির্বাচনেও পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। আর আমি অনুরোধ করব যে অন্য যারা রয়েছেন তারা নির্বাচনগুলো বর্জন করে কোনো ফায়দা হবে না। বর্জন মানে মানুষ ধরে নেয় সে ঠকবে তাই বর্জন। এখানে তো বাহুবলের হিসাবও যদি করেন, তাও তো বাংলাদেশের হিসাব করলে শিবিরের চাইতে কি ছাত্রদল একেবারে দুর্বল? তারা বাহুবল, আর তারাই তো মনে করে যে আগামীর ক্ষমতায় আসবে। তা আপনার ভয় কিসের? আপনি ছাত্রদের কাছে যান, ভোট চান। কিন্তু তারা যেহেতু বুঝতে পেরেছে যে ভোট কারচুপি করার সুযোগ নেই, সে কারণে হয়তো তাদেরকে কেউ কেউ বুদ্ধি দিচ্ছে যে আমরা এরকম হারার চাইতে বর্জন করা ভালো। আমি অনুরোধ করব না, বর্জনের সমাধান নয়, বরং আপনারা অর্জন করার স্বার্থে নির্বাচনগুলোতে থাকুন, ছাত্র বান্ধব কাজগুলো শুরু করুন। হয়তো এখন যদি ভালো রেজাল্ট নাও করেন, ভবিষ্যতে করতে কোনো সমস্যা নাই, কিন্তু সেটা না করলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটাই হচ্ছে আমার মানে সর্বশেষ মতামত। একটা লাইন শুনতে চাই আপনার, বিএনপির এই পজিশনে কেন আসলো? আমরা তো জানি বিএনপি নিজেও অনেক অত্যাচারিত। আমরা এর বহু টকশো করেছি বিএনপি নিয়ে, আওয়ামী লীগের আমলে কি পরিমাণ অত্যাচারিত ছিল, মানুষের একটা সিম্পেথি ছিল। 5ই আগস্টের পরে এই 1 বছরের মধ্যে বিএনপি এতটা অজনপ্রিয় হয়ে উঠলো কিভাবে? বিএনপির 5ই আগস্টের পরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল। বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি করা উচিত ছিল। এই দুইটা জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে। কারো না কারো মানে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে কোনো না কোনো এজেন্ট, বিদেশি শক্তি, তারা তাদের উপরে ভর করেছে। এই কারণে তাদের আজকের এই দুর্বলতা শুরু হয়েছে। পাশাপাশি তারা যে সকল নৈরাজ্যে সম্পৃক্ত হচ্ছে, যেটা এদেশের জনগণ পছন্দ করে না, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, এটা শুধু বিএনপি না, যে কোনো দল করলে তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠবেই, যেমনটা আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠেছে। অতএব বিএনপি 5ই আগস্টের পূর্বে, বঙ্গবন্ধু যেমন 71-এর পূর্বে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিল, কোনো সন্দেহ নাই শেখ মুজিবুর রহমান সাহেবের জনপ্রিয়তা নিয়ে, ঠিক একই উপায়ে বিএনপি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের যে কেউ চাইতে জনপ্রিয় ছিল। এবং আজও বলছি, আজকের মানদণ্ডেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কেউ চাইতে জনপ্রিয় ব্যক্তি হিসাবে, কিন্তু দল হিসাবে বিএনপি তার সেই জনপ্রিয়তার অবস্থানটা ধরে রাখতে পারে নাই। আরো কারণ থাকতে পারে, যেমন তারেক রহমান সাহেব দেশে নাই, বিদেশে আছে। যারা রাজনীতি করছে তারা শর্ট চিন্তার রাজনীতি করছে, যা পাও তাই নাও, ভবিষ্যৎ যা হবে দেখা যাক। তো এই চিন্তা দিয়ে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরে রাজনীতি টিকবে না। 24-এর অভ্যুত্থানের পরে রাজনীতি টিকাতে হলে আপনাকে আদর্শবাদী রাজনীতির সাথেই থাকতে হবে। আদর্শবাদী এই না যে আপনাকে পাগড়ি টাগড়ি পইরা একেবারে তাহাজ্জুদ পড়তে হবে, এমনটা না। আদর্শবাদী আপনি মানুষকে প্রোটেক্ট করবেন, কারো জাপ ভাঙবেন না, কারো দোকানে হামলা করবেন না, কোনো মানুষকে নির্যাতন করবেন না, চাঁদা তুলবেন না, সন্ত্রাসের বিপক্ষে থাকবেন, সৎ লোকের পাশে থাকবেন, মাহফিল গুলোকে প্রোটেকশন দিবেন, দিন দরবেশি মানুষদের সাথে থাকবেন, ইসলামপন্থী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আপনি স্বার্থের কাজে ব্যবহার না করে তাদের কাজগুলোকে প্রাধান্য দিবেন, তাইলেই আপনি জনপ্রিয়তা থাকতে পারবেন।
আমার মনে হচ্ছে সেখান থেকে অনেকাংশে তারা বের হয়ে গিয়েছে, যেটা তাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমাদের এই বক্তব্যগুলো তাদের অনেকের অপছন্দ হবে। যারা বিগত 5ই আগস্টের পূর্বে কোনোদিন বিএনপিকে ভালোবাসে নাই তাদের অপছন্দ হবে। আর যারা 5ই আগস্টের পূর্বে বিএনপির জন্য নির্লস ভাবে কাজ করেছে কিন্তু এখন অবমূল্যায়িত, তারা এই কথাগুলোকে কিন্তু অনুধাবন করবে। আমি মনে করি বিএনপির প্রিয় ভাইয়েরা যারা আমার এই বক্তব্য শুনবেন, আপনারা আসুন দেশ গড়ার স্বার্থে আমাদের এই দেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে আগামীর পথ এগিয়ে নিয়ে যাই। আপা, আপনাকে ধন্যবাদ। আপনার চ্যানেলের সবাই শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ।